বেগম রোকেয়া তিনি তো একজন সমাজ সংস্কারও ছিলেন, মানে তার সেই সংস্কার বা এখনকার যে সমাজ ব্যবস্থা দেখছি বা আমরা যে সংবিধান নিয়ে সংস্কারের কথা বলছি, এই যে বিষয়গুলো আপনি কিভাবে দেখেন স্যার? না, বেগম রোকেয়া প্রথম সংস্কারটা কী চেয়েছেন? তিনি বলছেন মেয়েদেরকে অবরোধ থেকে মুক্ত করে বাইরের হাওয়ায় নিয়ে আসতে হবে। কিন্তু তিনি একই সাথে বলছেন যে অনেকে এটাকে ভুল ব্যাখ্যা করেন যে মেয়েরা কি পর্দা করবে না। এখন যে আমাদের মেয়েরা ধরেন সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, বিশেষ করে 1967 সনের আরব ইসরায়েলি যুদ্ধের পরে আরব দেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে মেয়েদের এই যে হিজাব মানে নিজেকে গোপন করা, এই কালচার শুরু হয়েছে। বাংলাদেশে অনেকে মনে করেন এটা বোধহয় মৌলবাদ। এটা যে মৌলবাদ নয় সেটা বেগম রোকেয়া লেখা পড়লে বোঝা যায়। বেগম রোকেয়ার বোরকা প্রবন্ধটা পড়েন। বেগম রোকেয়া বলছেন আমি চাই অবরোধের অবসান। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী নিয়ে একটা বই করেছেন অবরোধবাসিনী, যেখানে অবরোধে থাকার ফলে মেয়েরা যে অতিরিক্ত অলঙ্কার পরে তিনি সেটার বিরোধিতা করেছেন। এগুলো অনেকে মনে করে যে এগুলো তো বড় সংস্কার নয়, আমি এগুলিকে বড় সংস্কার মনে করি। একজন নারী শিশুকে আমরা অবহেলা করে লেখাপড়া করতে না দেই, যেমন বাল্যবিবাহ। বেগম রোকেয়া বাল্যবিবাহের বিরোধী ছিলেন, কিন্তু আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েদের বাল্যবিবাহ দিয়েছেন। আপনি এটাকে অবজ্ঞা করতে পারেন না। হিন্দু সমাজে বাল্যবিবাহের অভিশাপ অক্ষুণ্ণ ছিল শেষ পর্যন্ত। বেগম রোকেয়ার নিজের বিয়ে হয়েছে প্রায় বাল্যে, এবং তার জন্য উপযুক্ত স্বামী পাওয়া যায় নাই। তিনি একজন দোজবরে তার বিয়ে হয়েছে, এবং সেই অভিশাপ তাকে ছাড়ে নাই। ব্যক্তিগত ব্যাপারটা নিতে হবে। বেগম রোকেয়ার বিবাহিত জীবন ছিল 1896 থেকে 1909 পর্যন্ত, কিন্তু 2 বছর পরে তিনি ভাগলপুর ছাড়তে বাধ্য হলেন কী জন্য? সাখাওয়াত হোসেন আগে একবার বিবাহ করেছিলেন, সেখানে একটা কন্যা ছিল, সেই কন্যা জামাই ছিল উকিল। তিনি বেগম রোকেয়ার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিলেন। তারপরেও বেগম রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের উন্নতির জন্যে কলকাতায় এসে স্কুলটা নিয়েছেন, যেটি তিনি ভাগলপুরে করেছিলেন। সেখানে ট্র্যাজেডি হচ্ছে, আপোষটা কি, তিনি উর্দু মিডিয়াম স্কুল চালিয়েছেন। শেষে তিনি বাংলা সেকশন চালু করেছিলেন। উর্দু মিডিয়ামের কারণ ছিল বাঙালি মুসলমানরা তখন বাংলা পড়াশোনা করতে চাইতো না, আমি আগেই বলেছি। তাহলে সেই সমাজে সংস্কার করতে হলে আজকের অবস্থা যাবে না। এখন বাঙালি মুসলমানরা তো কেউ তো আর বাংলা পড়তে চাচ্ছে না, উচ্চ শ্রেণীরা তো ইংরেজিতে পড়তে চাচ্ছে। এই সংস্কারকে আপনি করতে পারবেন? আমাদের বাংলার কোন নারী নেত্রী আছে যে বলুক যে আমাদের বাংলা মিডিয়ামে পড়া দরকার? এই ইংরেজি মিডিয়ামের নামে যে আমাদের জাতিকে ধ্বংস করা হচ্ছে, এটা কে বলবে? আপনি বিশ্বায়ন, আমেরিকায়ন যত কিছু বলেন, আসল কথা হচ্ছে কি আপনি নিজের জাতি এবং দেশকে অস্বীকার করছেন। এই একবিংশ শতাব্দীর গোড়ায় দাঁড়িয়ে যেখানে কয়জন বলে আপনার 3 বছরের বাচ্চাকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে, আপনার এখানে স্কুলগুলির নাম দেখেন তো আপনি, অক্সফোর্ড, কার্ডিফ, আপনার মাস্টার মাইন্ড, কি বলে কি যেন কি লিফ বলে, ম্যাপল লিফ, আপনি নাম করতে থাকেন সবই। এই যে মাইলস্টোন, এইটা কেন এখানে এই রাষ্ট্রকে স্বাধীন? আপনি আপনার শিক্ষানীতি নির্ধারণ করেন, নির্ধারণ করলে আপনি স্কুলগুলির নাম এরকম ইংরেজি দিচ্ছেন কীভাবে দিচ্ছেন? বাংলা পড়তে দিচ্ছেন না কেন? এগুলো কিভাবে মানে আসলো স্যার? এই যে আপনি বলছেন যে তাহলে এটা কি এমনি চলছে? এগুলি না, এমনি চলছে না। এগুলি কি চলে? এগুলি যখন শব্দকে খেয়াল করছেন, ভাষাটা কত নষ্ট হয়েছে। উন্নয়ন কি জিনিস? উন্নয়ন তো একটা জোচ্চুরি। অথচ সবাই দারিদ্র রেখা, দারিদ্র সীমা, এগুলো সব জোচ্চুরি। মাসে বর্তমানে বলা হচ্ছে যার আয় দৈনিক $2.15, হিসাব করলে দেখবেন মাসে 8,000 টাকা হয়। সেই পরিমাণ ইনকাম থাকলে আপনি দারিদ্র্যমুক্ত হয়েছেন। সেই হিসেবে বলা হচ্ছে এই দেশে শতকরা 30 জন মতো লোক এখনও দারিদ্র্য সীমার নিচে আছে। কিন্তু এই সংখ্যাটা কে নির্ধারণ করেছে যে দৈনিক মাসের বেতন 8,000 টাকা হলে আপনার দরিদ্র নন? এটাই তো বুঝি না স্যার। এই যে এই সংজ্ঞাগুলো বা এই যে আরোপিত জিনিসগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, আমাদের উপরে চাপ কে দিচ্ছে? আপনি তো বলেন এইটাই প্রমাণ যে আপনি স্বাধীন নন। আপনার স্বাধীন একটা, আপনার জাতি আছে, আপনার রাষ্ট্র আছে, কিন্তু এই জাতির রাষ্ট্রের শতকরা বিভাগ নিয়ন্ত্রণ করে না, শতকরা 80% নিয়ন্ত্রণ করে বাইরের শক্তি। আগের দিনে বোধহয় সাম্রাজ্যবাদ বলে একটা কথা ব্যবহার করতেন, এখন হয়তো আপনি ব্যবহার করতে চান না। এখন নাম দিয়েছেন কি আন্তর্জাতিক সম্প্রদায়, তাই না? অর্থাৎ আমাদের রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ, আমি খুব কম করে বলছি, যুগপদ 2 পা। একটা দেশের জনগণের ভোট দিয়ে কে প্রধানমন্ত্রী হবে, যদি ভোট হয়, এটা ঠিক করেন। আর এর 80% শতকরা 80% নিয়ন্ত্রণ করে বাইরের লোকেরাই। এফিসিয়েন্সির নামে ধরেন আপনার দেশে বন্দর চালাতে পারতেছেন না, আপনি এটা বিদেশিকে কর্তৃপক্ষ দিচ্ছেন। এই ভাইটাল জিনিস বিদেশিকে দিচ্ছেন কেন? মংলা পোর্ট, এই যে গতবার শেখ হাসিনার বিদায়ের 1 মাস আগে জুলাই মাসে পুরো ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল। আমার সক্ষমতা কেন আমি বাড়াতে পারছেন না? হচ্ছে কি আপনি নাকি আমি চাচ্ছি না? বলি বেগম রোকেয়া চাইছিলেন বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে। আমরা যে সুযোগ বাড়িয়েছি এটা হলো কুশিক্ষা। অশিক্ষা এবং কুশিক্ষা
দুটো কথা বলেন, ক্রিয়া এবং দুষ্ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এগুলি দেখেন। আপনি শুরুতেই বলছিলেন যে শিক্ষা প্রচলিত আচ্ছা, শিক্ষা বেগম ব্যবস্থা, রোকেয়ার কথাই ছিলেন এই যে এই কথাটা। আগে আমরা উন্নতি কথাটা বলতাম, উন্নতি আস্তে আস্তে কী করে উন্নয়ন পরিণত হলো। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর পলাতক আতিউর রহমান সাহেব একটা সংগঠনের নাম দিয়েছেন উন্নয়ন সমন্বয়। উন্নয়ন কথাটা সর্বত্র না, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ করেন নাই, এই উন্নয়ন কথাটাই তো কারাপশনের লক্ষণ। বেগম রোকেয়া কী লিখছেন দেখেন, তার একটা প্রবন্ধ ছিল উন্নতির পথে। উনি বলছেন আজকাল সবাই উন্নতি করেছে, যেদিকে তাকায় কেবলই দেখি উন্নতি আর উন্নতি। উন্নতি কথার মাঝে নতি মানে এবার নত হওয়া, উত মানে বাইরের দিকে নত হওয়া। আপনি শব্দের গঠনের দিকে যাবেন তো, আজকাল যেটা নষ্ট হয়েছে, আপনি তো দুই একটা কবিতা লেখেন বোঝা যাচ্ছে যে আপনি শব্দের গঠনের দিকে চিন্তা করেন না বলে, মানে আপনি যে চিন্তা করেন না সে শব্দের গঠনের দিকে চিন্তা করেন। কবিতা হয় না স্যার, চেষ্টা করে কিছু। আচ্ছা, বেগম রোকেয়া বলছেন কেবল আমি অথর্ব বুড়ু অচল হয়ে বসে আছি, তাই ভাবি আর বেশি করে ভাত খাই, আর ভাবি যে কি করে আমার উন্নতি হবে। ওনার ভাষার মধ্যে ব্যঙ্গরসটাও ছিল। চশমাটা ভালো করে মুছে নিয়ে খবরের কাগজ পড়ছিল, হঠাৎ একটা বিজ্ঞাপনে নজর পড়ল। বলতে কি, ক্রুশন সল্ট খেলে 70 বছরের বুড়ো 20 বছরের তরুণ হয়ে যায়। এখন ইউটিউবের কল্যাণে প্রতিদিন তরুণ হতে পারবেন আপনি। দেখেন, বাস এক শিশি কিনে খাওয়া আরম্ভ করলাম। ভাই কি বলবো, এক হপ্তাহ ক্রুশন সল্ট খেতে না খেতে একেবারে 18 বছরের তরুণের মতো গায়ে স্ফূর্তি হলো। তখন ভাবলুম আর এই বুড়োদের সঙ্গে অতর্ব হয়ে থাকা নয়, যাই তরুণদের সঙ্গে মিশতে। এটা ব্যঙ্গ রচনা। লাঠি ফেলে দিয়ে সোজা হয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি মেলা তরুণ এক জায়গায় জড়ো হয়ে গান করছে, নগ্ন শির সজ্জা নাই লজ্জা নাই ধরে, কাঁচা কোচা শতবার খসে খসে পড়ে। এ হচ্ছে উন্নতি। কাপড় যত কম পরবেন, ইরানের শাহের আমলে ওইটা ছিল উন্নতির মার্কা। মেয়েদেরকে যত বেশি বিকিনি পরিয়ে সমুদ্র সৈকতে নিয়ে যেতে পারবেন, সেটা ছিল উন্নতি। বাহ, আমার বড় ভালো লাগলো। বিশেষত আমি 62 বছর এগিয়ে এসেছি কিনা, অর্থাৎ আমার বয়স 80 বছর। কিন্তু এক হপ্তাহ ওষুধ খেয়ে যে একেবারে 18 বছরের তরুণ হয়ে গেছি, তাই প্রাণে আর স্ফূর্তি ধরে না। বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থা কীরকম জানেন এখন? তার আগে যাদের বয়স 74 বছর হয়েছে, তারা 18 বছরের তরুণের মতো লাফালাফি করে। অর্থাৎ আহমদ সাহেব বলতেন আমাদের দেশের লোক বুড়ো হতে জানে না, তারা বুড়ো হলে কেবলই বানরের মতো আচরণ করতে থাকে। বর্তমানে যাদেরকে আমাদের সেরা বুদ্ধিজীবী বলে আপনি টেলিভিশনের পর্দায় দেখেন, তাদের অধিকাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তরুণরাও কি তাদের ঠিক পথে আছে? না, আমি ঠিক আছে বলছি না। অর্থাৎ একজন 74 বছরের তরুণ মানে বুড়া যখন নিজেকে 14 বছরের মতো আচরণ করে, মানে তিনি 60 বছর যখন এগিয়ে যান, তখন যে দুরবস্থা হয়। তো এখন এই তরুণরা বুড়াদের মতো আচরণ করে, দুটোই অসুস্থতা। আজ আমাদের নারীদের অগ্রগতির পথে বাধা কারা? আমরা বলি সমাজ। এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট কথা, বাধা তো পুরুষেরাই। তো এইটা না বললে অনেক বলে আমি নারীবাদী কিন্তু পুরুষ বিদ্বেষী নয়, কথাটা তো হয় না। আপনার সূত্র কিন্তু আপনার চিনতে হবে। নিজের সুবিধাকে কারায়ত্ত রাখার জন্যে মানুষ আর কাউকে সে জায়গায় আসতে দিতে চায় না। তা এখন আপনি আমাদের দেশের নারী শাসকের নামে যারা এসেছেন, তারা তো পুরুষের চেয়ে অধিক পুরুষ। তো সেই কথা তো বলছেন এইভাবেই। তো কি করবেন? তরুণকে বললাম, ভাই আমি দাড়ি গোঁফ চেঁচে ফেলে শিং কাটিয়ে তোমাদের সঙ্গে মিশতে এসেছি, আমায় তোমার সঙ্গে উন্নতির পথে নিয়ে চলো। সে বলল বেশ, এসো। পরদিন আমি একটা মোটর নিয়ে তরুণের কাছে গেলুম। সে হেসে বললে এখন আর মোটর নয়, আমার অ্যারোপ্লেনে চলো। অ্যারোপ্লেন ঘন্টায় 60,000 মাইল চলে। বেগম রোকেয়ার ইউটোপিয়ার লজ্জা দেখেন। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া পৃথিবীর গতি ঘন্টায় 720 মাইল, আর তোমার অ্যারোপ্লেনের গতি ঘন্টায় 60,000 মাইল। তরুণ বললে, কি জানো দাদা, পৃথিবী বুড়ো হয়ে গেছে, সে আর আমাদের উন্নতির গতির সঙ্গে পেরে উঠছে না। যাক, আমাদের প্লেন বোঁ বোঁ করে রওনা হলো। তাতে আরও অনেক যাত্রী ছিল, ইরানি, তুরানি, তুর্কি, আলবেনিয়ান, ইরাকি, কাবুলি ইত্যাদি ইত্যাদি। কেবল তরুণ নয়, তরুণীরাও ছিল। সবাই নওজোয়ান, বুড়ো আমি ছাড়া আর একটাও না। আমার মাথার ভেতর কেবলই গুঞ্জন করছিল, নগ্ন শির সজ্জা নাই লজ্জা নাই ধরে, কাঁচা কোচা শতবার খসে খসে পড়ে। কখনো ওই গানটাই উলটপালট হয়ে মনে ভেসে বেড়াচ্ছিল, পাগড়ি নাই, টুপি নাই, লজ্জা নাই ধরে ইত্যাদি। ও বাবা, কতক্ষণ পরে দেখি কি সত্যি সত্যি তরুণদের কাঁচা কোচা একেবারে খসে পড়ে গেছে। আর রোদ বৃষ্টিহীন হতে বাঁচাইতে কায়, একমাত্র হ্যাট তার রয়েছে মাথায়। এটা হচ্ছে আমাদের উন্নতি। চমৎকার স্যার আপনার। দেখি শেষি সুবহানাল্লাহ, তরুণীরাও অর্ধদিগম্বরী। যাক, হ্যাট দিয়ে লজ্জা যদি নাও নিবারণ হয়, তবু রোদ বৃষ্টিহীন হয়ে মাথাটা বাজবে। বেগমের অ্যালেগরিটা দেখেন, সমালোচনা কী করে করছে। কিন্তু তরুণীদের মাথায়ও যে হ্যাট নাই,
আর চেপে থাকতে না পেরে বললুম, ভাই তরুণ, উন্নতির পথে চলেছ, তা উলঙ্গ হয়ে কেন? সে বললে, আমরা এখন দেশোদ্ধার করতে চলেছি, আমাদের কি আর কাঁচা কোচা জ্ঞান আছে? তুচ্ছ বেশভূষা, তুচ্ছ বাস সব বিসর্জন দাও স্বাধীনতা পাবার আশায়। আমরা চাই কেবল উন্নতি আর উন্নতি। বাংলাদেশে তাই কি আমরা করি না? 71 সনে কেন উন্নতির জন্য দেশ স্বাধীন করেছিলাম? আমরা করেছিলাম মর্যাদার জন্যে। আমরা কি কম দামে আলু খাওয়ার জন্যে, কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করেছিলাম? এখন তো তাই হচ্ছে।